সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় কৃষি উৎপাদনে ভারসাম্য ও স্বনির্ভরতা অর্জনে করণীয়। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের আরটিভি স্টুডিওতে রয়েছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম খান, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পরিকল্পনা ও মূল্যায়ন ডক্টর আব্দুর রশিদ। আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শক, সর্বশেষ গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.32%, যা গত 22 মাসের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.24%। বাম্পার ফলনের কারণে আলু, পেঁয়াজ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, শশার মতো সবজিগুলো এবার ক্রেতারা অনেকটাই পানির দরে কিনতে পেরেছেন। গত রমজানে টমেটোর দাম যেখানে 150 টাকা ছিল, এবার তা খোদ রাজধানীতে পাওয়া গেছে 20 টাকায়। গেলবার গাজর কিনতে হয়েছে 160 থেকে 180 টাকায়, এবার বাজারে বিক্রি হয়েছে সেই গাজর 30 টাকায়। এতে ভোক্তারা স্বস্তি পেলেও অস্বস্তি দেখা দিয়েছে উৎপাদনকারী কৃষক পরিবারে। দাম না পেয়ে অনেকে উৎপাদিত সবজি গবাদি পশুকে খাইয়েছেন, অনেকে ফেলে রেখেছেন খেতেই। উৎপাদন প্রবণতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এবার দাম না পেয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী বছর উৎপাদনে ধস নামতে পারে। এই শঙ্কা বিবেচনায় রেখে এখনই রাষ্ট্রীয় পর্যায়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন একটি বাস্তবতায় ঠিক কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে দেশে কৃষি উৎপাদনে ভারসাম্য তৈরি করা যাবে, কী পদক্ষেপ নিলে ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে, কৃষকের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে কি উদ্যোগ দরকার ইত্যাদি নিয়ে আজ আমাদের আলোচনা। আমরা আলোচনা করছি ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে, এবং আপনাদেরকে এই আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে দিয়েই। এবারে প্রায় সব ধরনের সবজির দামই কমেছে, যেটা আমরা আমাদের ভূমিকাতেও বলেছি, এবং ভোক্তারা বেশ স্বস্তি পেয়েছে। কিন্তু কৃষকের উপর কি এই ধরনের একটা প্রভাব আমরা যেটা দেখলাম, যেটা অনেক আগামী বছর যেটা উৎপাদনে আসলে ধসও নামতে পারে বলে আমরা আশঙ্কা করছি, একটু যদি বলেন। দেখুন, কয়েক মাস আগে বন্যা হয়েছে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজির উৎপাদন মার খেয়েছিল, এবং তখন সবজির দামটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। ঠিক তেমনিভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল, পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, এগুলোর দাম সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছিল, যে কারণে কৃষকরা উৎসাহিত বোধ করেছে এবার যাতে বেশি করে উৎপাদন করা যায়। এবং এবার সবজির উৎপাদন বেড়েছে, উৎপাদন অ্যাকারেজ বেড়েছে, মোট উৎপাদন বেড়েছে, আলুর উৎপাদন বেড়েছে, অ্যাকারেজ বেড়েছে, পেঁয়াজের উৎপাদন বেড়েছে। এইগুলো মানে সবজি শ্রেণীর যতগুলো ফসল আছে সবগুলির উৎপাদন বেড়েছে। এবং উৎপাদন যখন বাড়ে তখন উৎপাদন মৌসুমে প্রচুর বাজারে আসে, এবং এগুলো অনেকটাই, বেশিরভাগ সবজি হলো পচনশীল, এটা বেশি দিন ধরে রাখা যায় না। কাজেই এখানে কারসাজি করে যে এখানে মূল্য বাড়ানোর প্রচেষ্টা, এটাও আমাদের মিডল ম্যান যারা আছে তারা খুব একটা করতে পারে না। কাজে সরাসরিভাবে বাজারে আসে এবং এই বাজারে খুব তাড়াতাড়ি করে দরপতনটা হয়ে যায়, এবং এবার সাংঘাতিকভাবে দরপতন হয়েছে। এবং এই দরপতনের সঙ্গে সঙ্গে আশঙ্কা হলো যে যেহেতু সাংঘাতিকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদনের যেই দামটা তারা দিয়েছে, কস্ট অফ প্রোডাকশন, সেটা তুলে নিতে পারছে না, সুতরাং শঙ্কা হলো যে সামনের বছর তারা উৎপাদনটা কমিয়ে দেবে এবং সামনের বছর আবার দামটা বেড়ে যাবে। এটা কবওয়েব থিওরি আমরা পড়েছি অর্থনীতিতে, যারা ছাত্র তারা এটা পড়েছে, তো আমরা পড়াই এটা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে মানতে হবে যে যদি এখন ভালোভাবে হস্তক্ষেপ করা না যায়, বাজারে যদি হস্তক্ষেপ করা না যায়, তাহলে কৃষকের যে লোকসান, এই লোকসানটা ঠেকানো যাবে না। এই একটা পরিস্থিতিতে কৃষক স্বাভাবিকভাবেই এখন খুব নাজেহাল অবস্থায় আছে। এখন দরকার ছিল যেমন আলুর উৎপাদন, যেটা অন্যান্য বছর হয়তো 1 কোটি টন, 1.5-7 লাখ টন হয়, কখনো গত বছর ধরে নেওয়া হয়েছে যে 1 কোটি টন থেকেও কম উৎপাদন হয়েছে, যে কারণে বাজারে সরবরাহ সংকট ছিল, মানে বাজারজাত উদ্বৃত্তটা কম ছিল, যে কারণে আলুর দাম বেড়ে গিয়েছিল।
এবছর কিন্তু আলুর অ্যাকারেজটা বেড়েছে প্রায় 1500, গত বছরের চাইতে প্রায় 15% এলাকা বেশি চাষ হয়েছে। আর এবার মনে করা হচ্ছে যে ন্যূনপক্ষে 1,20,00,000 টন আলু হবে, উৎপাদিত হবে। এখন কি সমস্যা হয়েছে যে আমাদের তো যেই কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি, সেই কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি 45 থেকে 50 লাখ টন ধারণ ক্ষমতা আছে। কাজেই আমাদের যে ছোট কৃষক এখানের মধ্যে ওই ফ্যাসিলিটিটা পায় বড় কৃষক যারা আছে, যারা আড়তদার আছে এবং কোল্ড স্টোরেজের মালিক যারা, তারাই এটা ভরে রাখে। তা এখন যে আমাদের প্রান্তিক কৃষক, ছোট কৃষক যারা আলু রাখতে চায়, তারা স্লিপ পাচ্ছে না। স্লিপও যদি পায়, তারা একদিন 2 দিন গিয়ে অপেক্ষা করছে, তারা কোল্ড স্টোরেজে রাখতে পারছে না। ঠিক তেমনিভাবে অন্যান্য ফসলের ক্ষেত্রেও যে আমাদের যেই প্রকিউরমেন্ট, সরকার হস্তক্ষেপ, এটা শুধু ধান চালের ক্ষেত্রে সীমাবদ্ধ। আপনি যদি ভারতের কথা চিন্তা করেন, সেখানে 23টা ফসল সরকার সংরক্ষণ করে, আলু সহ। তো আমাদের তো এখন সংরক্ষণ করা, সরকারের পক্ষ থেকে কিছু পারচেজ করে সংরক্ষণ করা, কমপক্ষে 10 লাখ টনও যদি করা হতো, তাহলে এত বেশি যে নেমে যাওয়া, এটা হয়তো সম্ভব হতো না। ঠিক তেমনিভাবে পেঁয়াজের কথাও বলা যায়, এখানে আমরা সংরক্ষণের ফ্যাসিলিটিটা বাড়ানো দরকার, সরকারিভাবে কিছু পারচেজ করা, এবং যখন আবার দাম বেড়ে যাবে তখন সরকার সেটা আপনার ছেড়ে দেবে, বাজারে ছেড়ে দেবে, তখন প্রাইসটা স্টেবিলাইজ থাকবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা আবারও আপনার কাছে ফিরবো, এবারে যেতে চাই জনাব আনোয়ার ফারুক আপনার কাছে। যে বাম্পার ফলন হয় সেইবারই আমরা দেখছি যে কৃষককে সর্বশান্ত হতে, কিন্তু আসলে উল্টো হওয়ার কথা। বাম্পার ফলন যদি হয় তাহলে তো কৃষকের ঘরে আনন্দ থাকার কথা। এই ঘটনাটা কেন ঘটছে? প্রথমে আমি বলবো যে দুটা জিনিস। একটা, প্রফেসর জাহাঙ্গীর যেটা বললেন যে সরকারের হস্তক্ষেপ নাই, সরকারের হস্তক্ষেপ আছে। কখন যখন দাম বাড়ে তখন ঢাকঢোল পিটিয়ে দাম ফিক্স করে দেয়, উৎপাদন ব্যয়কে ফিক্স করে দিতে চায়। কিন্তু দেখেন যখন দাম কমে যায় তখন কিন্তু নাইদার মার্কেটিং ডিপার্টমেন্ট না এগ্রিকালচার, তখন কিন্তু তারা নিশ্চুপ থাকে, মন্ত্রী সচিবরা, তাদের কিন্তু তখন দায় নেই। কিন্তু দাম বাড়লেই তখন তাদের মনে দায় আসে যায়, তখন মানুষকে কিভাবে হ্যারাস করা যাবে, কিভাবে জরিমানা করা যাবে, তখন খুব ব্যতিব্যস্ত থাকে। এখন পণ্যের উৎপাদনটা টোটালি ডিপেন্ডস অন প্রাইস। আপনাকে বুঝতে হবে যে আমার ডিমান্ড সাপ্লাই অনুযায়ী দেশে উৎপাদন হবে। যখনই যে পণ্যের দাম বাড়বে, ডেফিনেটলি তার সাপ্লাইও বাড়তে থাকবে, কৃষক তখন বেশি করবে। আমাদের কৃষকরা এখন অনেক প্রোগ্রেসিভ, প্রোঅ্যাক্টিভ। যখনই পণ্যের দাম বাড়তে থাকে তখন তারা অল্টারনেটিভ প্রোডাকশন চিন্তা করে। এবং এবছর যেটা দাম, আপনি যেটা শুরুতে বলেছিলেন যে আপনার ইনফ্লেশনটা রেটটা, আমি মনে করি যে গত কয়েক বছরে দ্য ফার্স্ট রমজান যে কোনো পণ্যের দাম বাড়া কমা হয়নি, একটা স্টেবল ডিক্লাইনিং ট্রেন্ডে চলছে। একমাত্র রোজা যে আমি দেখি গত 10 বছরও কিন্তু এমন হয় নাই যে আজকে দাম বেশি, কালকে কমেছে, পরশু বেড়েছে। এইভাবে প্রত্যেকটা পণ্যের দাম একটা স্টেবল। আমি মনে করি যে এটাও বর্তমান সরকারের একটা সাফল্য, তারা স্টেবল করতে পেরেছেন। আর উৎপাদনটা হয়েছে কি, এবছর আবহাওয়াটা অনুকূলে ছিল। গতবার আপনি যেটা বললেন, গত বছর ডিসেম্বরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের রবি ক্রপটা মার খেয়েছিল, যে কারণে প্রত্যেকটা ফসলের দাম বেড়েছে। এবছর ডিসেম্বর, নভেম্বরের শেষ এবং ডিসেম্বর, জানুয়ারিতে বৃষ্টি না হতে আসলে বাম্পার ফলন হয়েছে। সুতরাং কৃষকদের উৎপাদন ব্যয়ও কমেছিল এবার, কিন্তু দাম না পাওয়ার কারণে তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা সমস্যা কি, কৃষি পণ্য যেহেতু পচনশীল, তো এটা আপনার যখন হারভেস্টকালীন সময় দাম কমবে, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা শুধু বাংলাদেশে না। এখন উন্নত বিশ্বে যেটা করে যে দাম যখন হারভেস্ট হয় তখন তারা প্রকিউরমেন্টের একটা ব্যবস্থা রাখে। যারা সাপ্লাই চেনে, যারা ব্যবসা করে, তাদের নিজস্ব প্রকিউরমেন্ট ব্যবস্থা আছে, তারা নিজেরা স্টোরেজের ব্যবস্থা আছে। আমাদের দেশে সেটা নাই। আমাদের দেশে না থাকার কারণটা হলো যে আমরা লাস্ট 50 years উই হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ ডেফিসিট। আমরা তো সবসময় ডেফিসিটে ছিলাম। কৃষক 10টা ফুলকপি করলে 8টা বিক্রি করছে, 2টা তো নিজে খেয়েছে। কিন্তু এখন সে কমার্শিয়াল 2000 করে বিক্রির জন্য। এই যে আমার সারপ্লাস প্রোডাকশন বাড়ছে, আমরা তো আমার প্ল্যানিংয়ে কিন্তু এখনও সরকারের প্ল্যানিংয়ে সারপ্লাস ম্যানেজমেন্টের কোনো অ্যাক্টিভিটিস আপনি দেখবেন না। সুতরাং এই সারপ্লাস ম্যানেজমেন্ট যারা করবে, প্রাইভেট সেক্টর, তাদেরকে দিয়ে আপনি যখন প্রসেসিং ভ্যালু চেইনটা ডেভেলপ না করবেন, ততদিন কিন্তু এই ক্রাইসিসটা যাবে না। যেমন গত 2-5 বছর যদি দেখেন, আলুর দাম না পাওয়াতে গত বছর কৃষক আলু করে নাই, এবং ওয়েদারের কারণে যারা আলু খেয়েছে, মার খেয়েছে, তারা ভুট্টায় চলে গেছে, তখন কিন্তু আপনার আলুর দামটা কমেছে। সুতরাং আপনি যদি কৃষককে মিনিমাম প্রাইসটা প্রোটেকশন দিতে না পারেন, তাহলে আমিও জাহাঙ্গীর সাহেবের সাথে একমত। হতো আগামী বছর অনেক ফসলি কৃষক করবে না, তখন আবার কিছু ফসলের ক্রাইসিস হবে। বাট সবটাই তো হবে না, কিছুতে হইতেই পারে। ধন্যবাদ জনাব আনোয়ার ফারুক। এবারে যেতে চাই ডক্টর আব্দুর রশিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি।
জি, যেমনটা আমরা আমাদের ভূমিকাতে বলার চেষ্টা করেছি যে উৎপাদন যেহেতু অনেক বাম্পার ফলন যেটা আমরা বলছি সেটা হয়েছে এবং কৃষক তার ন্যায্য দাম পায়নি, এবং যার ফলে আগামী বছর আসলে একটা উৎপাদনের ধস নামতে পারে বলবে আমাদের দুজন সহ আলোচকও বলেছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, এবং সাথে সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার দুইজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং আনোয়ার ফারুক স্যার। আসলে বিশেষ করে প্রত্যেকটা কৃষি পণ্যের যে দাম, এটা আমরা যে আমাদের যে ইকোনমিক্স এর থিওরি, যে ডিমান্ড সাপ্লাই এটা নির্ধারণ করে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সেই ডিমান্ড সাপ্লাই এর থিওরি, যে ডিমান্ড বাড়লে আপনার দামটা বেড়ে যাবে, সাপ্লাই সরি হ্যাঁ ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে ওতপ্রোতভাবে দামের একটা রিলেশন। এখানে যেটা হয়, জাহাঙ্গীর আলম স্যার বলেছেন যে আমাদের বাম্পার ফলনের কারণে দামটা হয়তো কমে গেছে, চাষিরা দামটা পায়নি। আসলে এটা কিন্তু আমাদের দেশের চিরাচরিত নিয়ম হয়েছে যে হারভেস্টিং টাইমে দামটা ধস নামে, এবং একই সাথে বিশেষ করে পেরিশেবল প্রোডাক্ট যেমন কি কৃষি পণ্য যেটা আমরা ভেজিটেবল সবজি বলি, স্যারেরাও বলেছেন যে এটা পেরিশেবল, এটাকে স্টোর করা যায় না বা স্টোরের ফ্যাসিলিটিসও আমাদের নাই। আমরা যতই বলি যে পেরিশেবল গুড, এটা বেশি দিন রাখা যায় না, এখানে সিন্ডিকেটটা ওইভাবে কাজ করে না। কিন্তু তারপরেও আমি বলবো, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, যেমন আপনি যখন কোনো মার্কেটে হোলসেল মার্কেটে যাবেন, এই যে ব্যাপারীরা যায় চাষিদের কাছ থেকে যে পণ্যগুলা প্রতিটা বাজার থেকে কেনে, এখানে কিন্তু তারা একটা আনঅফিসিয়ালি একটা প্রাইস ফিক্স করে বাজারে নামে প্রত্যেকটা প্রোডাক্টের, যে এই প্রোডাক্টের এই দামের বেশি আমরা বলবো না। চাষিরা তো নিয়ে আসছে বাজারে, তারা কিন্তু মানে সর্বশেষ তারা বাজারে কিন্তু তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাজারে কিন্তু প্রোডাক্টটা ছেড়ে দিয়ে যেতে হয়। আদারওয়াইজ কি করতে হয়, নাহলে সে যে ক্যারিং কস্ট বা ভ্যানে নিয়ে আসছে আবার ফিরে নিয়ে গেলেও তো তার লাভ নেই। তো এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু মানে টোটালটাই আমি যেটা মনে করি গভর্নমেন্টের, সরকারের একটা বড় হস্তক্ষেপ দরকার, যেটা স্যারেরা অলরেডি বলেছেন। এবং আপনি যেটা ভারসাম্যের কথা বলছেন, আসলে আমরা যতটুকু জানি বিশ্বের অনেক জায়গায় উন্নত দেশের এই কৃষিকে, যেমন যেটা বললেন যে এবার প্রাইস যেহেতু কম পেয়েছে, সামনের বছর চাষিরা হয়তো অনাগ্রহী হবে উৎপাদনে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদনে অনাগ্রহী হবে, কম হবে, ডিজাস্টার হতে পারে। এখানে যেটা করণীয়, আসলে সরকারের যেটা করণীয়, প্রত্যেকটা গ্রোয়িং এরিয়াতে এটাকে একটা আপনার এরিয়া কভারেজটা একটা সিলিং করা উচিত, যে প্রতি বছরে এই প্রোডাক্টটা এত একর, মানে কমপক্ষে এত একর এটা চাষ করতে হবে। তাহলে সব মানে চাষির যে ইচ্ছার অনুযায়ী, এবং সাথে সাথে আপনাকে প্রাইসের যে বিষয়টা, তারা যে মিনিমাম যে প্রাইসটা চাষিরা ডিজায়ার করে সেটা কিন্তু এনশিওর করতে হবে। আদারওয়াইজ ডক্টর আব্দুল রশিদ, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। পৃথিবীর অন্যান্য দেশেও যখন এই ধরনের বাম্পার ফলন হয়, তাহলে প্রাইস প্রোটেকশনটা তারা কিভাবে করে? না, বাম্পার তখন তো প্রাইসের, আপনি তো এই যে প্রাইস ফিক্সেশনের ক্ষেত্রে কিন্তু কস্ট প্রোডাকশন একটা বড় আপনার মেজর একটা ইন্ডিকেটর। এখানে কিন্তু আমাদের দেশে স্যার জাহাঙ্গীর আলম স্যার বলেছেন যে শুধু আমাদের দেশে কিন্তু গভর্নমেন্ট প্রকিউর করে চাল, ধান আর হলো গম, কৃষি পণ্য মানে ওই যে ভেজিটেবলের কিন্তু এই ধরনের কোনো, যেটা পেরিশেবল মানে প্রকৃত অর্থে পেরিশেবল, সেটা গভর্নমেন্ট প্রকিউর করে না। এখন যেটা করে সেটা ফেলিওর, কখনোই 20-30% করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনিশিয়েশন কিন্তু গভর্নমেন্টের নেওয়া উচিত, বা আমাদের যদিও অনেক লিমিটেশন আছে, আমাদের যে সংস্থা এটার জন্য রেসপন্সিবল তাদেরও সক্ষমতার অভাব আছে। সার্বিক দিক বিশ্লেষণ করলে আসলে গভর্নমেন্টের একটা মানে নজর এখানে অবশ্যই মানে দেওয়া উচিত, এবং এটাকে চাষিদেরও প্রোঅ্যাক্টিভ করতে হবে, প্লাস হলো তাদের প্রাইসটাকে আগে আসলে এনশিওর করতে হবে। এটা না করলে এই ধরনের মানে ইমব্যালেন্স সবসময় হতেই থাকবে। ধন্যবাদ ডক্টর আব্দুল রশিদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আবারও ফিরবো, আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে। যেমনটা জনাব আনোয়ার ফারুকও বলার চেষ্টা করেছেন যে আসলে ইনফরমেশন ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে চাহিদা এবং চাহিদার সাথে যদি আমরা সঙ্গতি রেখে উৎপাদনটা নিশ্চিত করতে চাই, তো সেই ক্ষেত্রে যেই প্রকৃত চাহিদা এবং প্রকৃত উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেটা কিভাবে নিরূপিত হবে, এটি প্রথম প্রশ্ন। আরেকটি প্রশ্ন যে প্রাইস প্রোটেকশনের কোনো পলিসি সরকারের আছে কিনা, একটু যদি। দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি হলো যে আমাদের চাহিদাটা নিরূপণ করার জন্য আমরা সাধারণত যে প্রতি
ব্যক্তির জন্য কতটুকু দরকার, তাহলে সারা বছরে সারা বাংলাদেশের মানুষের জন্য কতটুকু দরকার। অনেক সময় দেখা যায় যে যখন ইনকাম বাড়ে তখন চাহিদা বাড়ে, কাজে এই সবগুলো যুক্ত করে আমাকে চাহিদা নির্ণয় করতে হবে, এবং এটা ডক্টর রশিদ আছে এবং অন্যান্য যারা আছে এরা এগুলো নিয়ে কাজ করতে পারে, কাজ করে, কেউ কাজ করতেও পারেও, সামনেও কাজ করতে পারে। তো চাহিদাটা নিরূপণ করা দরকার। আর ডিমান্ডটা এখন ওইভাবে নিরূপণ করা হয় না। আর সাপ্লাইটা, আমি সাপ্লাইয়ের কথা বলছি, সাপ্লাইয়ের কথা ওই ডক্টর রশিদ বলেছে যে এটা যেখানে গ্রোয়িং এরিয়া সেখানে কৃষকদেরকে সীমিত রাখা, যেটাকে আমরা ল্যান্ড বাজেটিং বলি। ল্যান্ড বাজেটিংটা হতে পারে। তো ল্যান্ড বাজেটিং এর সময় সবসময় যে ফার্মাররা রেসপন্ড করবে তা না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এক্সটেনশন ওয়ার্কার যারা আছে তারা তো একদম মাঠ পর্যায়ে পর্যন্ত আছে, তাদের যথেষ্ট করণীয় আছে। কাজে ল্যান্ড বাজেটিং করা এবং সেটাকে বাস্তবায়ন করা এবং কৃষকদেরকে সেভাবে অবহিত করা, এটা খুবই দরকার। আরেকটি বিষয় হলো যে এখন যে পরিমাণে ধরেন আলু নিয়ে কথা বলি, এত বেশি আলু উৎপাদিত হয়েছে এবছর, যে আমাদের যে এর ইন্ডাস্ট্রিয়াল ইউজটা আমরা কিভাবে বাড়াতে পারি, সরকার প্রকিউর করতে পারে। এবং পশ্চিমবঙ্গে এইটাই আমি আসতেছি, সরকার করতে পারে। যেমন পশ্চিমবঙ্গে 10 লাখ টন আলু তারা প্রকিউর করছে এবং স্টোরেজ করছে, এটা সরকার করতে পারে, এটা করা উচিত। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাইভেট সেক্টর যেগুলো আছে সেগুলোকে এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয় যেটা, যে আপনি প্রাইস সাপোর্টের কথা বললেন, যে প্রাইস মেকানিজমটা কি, এক্ষেত্রে প্রাইস সাপোর্টের কথা আমরা বলি। যখন দামটা খুব পড়ে যায় তখন কৃষকদেরকে সাপোর্ট প্রাইস দেয়া, দিয়ে কৃষকদের যেইটা ক্ষতি হয় সেই ক্ষতিটাকে পুষিয়ে দেয়, এইটা করা যেতে পারে। যেমন এখন এই এবছর যে আপনার কোল্ড স্টোরেজে রাখার যে দাম, সেই দামটা বেড়ে গেছে। কোম্পানিগুলো যারা কোল্ড স্টোরেজের মালিক তারা 8 টাকা করে দিয়েছে। সরকার বলছে, আমাদের কৃষি বিপণন বিভাগ বলছে যে 65 টাকা, যেটাই হোক, 65 টাকা হোক, 8 টাকা হোক, যেটাই হোক, এখানে সরকারের করণীয় আছে। এখন ফার্মাররা বলছে এটা অনেক বেশি দাম, ছোট ছোট কৃষক যারা তারা এত দাম দিয়ে রাখতে পারবে না, 4 টাকাতে 8 টাকা হয়ে গেছে, এটা কি করে রাখবে? এখানে কৃষক হয়তো 2 টাকা সাবসিডাইজ করতে পারে সরকারের পক্ষ থেকে, আমি 2 টাকা সাবসিডি দিলাম। এটা এখন সরকার যদি শুধু বলে যে ঠিক আছে আমি দেখছি, এই হলে তো হবে না। সরকারকে তো এখানে অ্যাক্টিভ হতে হবে, সরকার অ্যাক্টিভ হতে হবে, অ্যাসোসিয়েশনের সাথে তাদের সম্পর্কটা বাড়াতে হবে। দ্যাটস আ হিউজ গ্যাপ কাজ করতে হবে। কেউ কারো তথ্য জানে না, উপাত্ত জানে না। সরকার যদি জিজ্ঞাসা করা হয় যে আলু কতটুকু আছে, বলতে পারে না। কোল্ড অ্যাসোসিয়েশনও বলতে পারে না। কেন পারবে না? তাহলে আমার সরকারকে সেখানে মনিটরিংটা করতে হবে, যে আমাকে তুমি উইকলি রিপোর্ট করো যে এই পর্যন্ত কত বস্তা আলু ঢুকলো কোন কোল্ড স্টোরেজে, এবং যখন রিলিজ হয় তখন আমাকে টাইম টু টাইম উইকলি বা মান্থলি আমাকে রিপোর্টটা করতে হবে। তাহলে আমি মার্কেটটা মনিটর করতে পারবো। সে আপনি 2 লক্ষ কৃষক পেঁয়াজ করে, সো আপনি 2 লক্ষ কৃষকের ডাটাবেস আপনি 2 লক্ষ কৃষকের ডাটাবেস করেন, তারা আসলে কত শতাংশ জমি চাষ করেছে, কি পরিমাণ ফসল হওয়ার কথা ছিল, তারা বাজারে আজকে কত দামে, কেন সে তার 35 টাকা বা 40 টাকা যদি কস্ট অফ প্রোডাকশন হয়, তাকে 30 টাকা কেন বিক্রি করতে হবে? তাহলে আপনি 10 টাকা সাপোর্টটা তাকে মিনিমাম দিতে হবে, যে ভাই তোমার এরকম হয়ে গেলে আমি তোমাকে সাপোর্ট দেবো, তুমি পেঁয়াজ করো, 40 টাকা পর্যন্ত দাম থাকা পর্যন্ত আমি তোমার সাথে আছি, এরকম হলে আমি মানে একটা থ্রেশহোল্ড লেভেল ঠিক করে দিতে হবে। যে ঠিক আছে, গভর্নমেন্ট গ্যারান্টি যদি থাকে, তাহলে যেটা আমরা বললাম যে কবওয়েভ থিওরি, যে এই বছর দাম কমে গেছে, সামনের বছর আর করবে না, এইটা আর হবে, তখন এটা গ্যারান্টি থাকবে। সে তো নিশ্চিত জানে যে তার একটা প্রোটেকশন আছে, কাজী তখন সে সামনের বছর আর নিরুৎসাহিত হয়ে পড়বে না, সে মানে প্রোডাকশনটা একটা স্টেবল থাকবে। যে এটি সম্ভব এবং একটা মডেলের কথা বলছিলেন, কিন্তু সেইটা সাস্টেইনেবল করার জন্য আসলে কি করণীয়? আপনি যেটা এগুলো তো সবই অ্যাড হক বেসিসে করা যাবে না। না, সাস্টেইন কিভাবে করবেন আমি বলছি আপনাকে, যে আপনি তো প্রথমেই আমার 100টা ফসল, সব ফসলের আবার প্রাইস প্রোটেকশন দেওয়ার দরকার নেই। আপনি স্টেপ বাই স্টেপ যান, প্রথমে ধান দিয়ে শুরু করেন, তারপর আপনার যে মেজর ক্রপ আছে আলুতে যান, সে তার পেঁয়াজে যান, যেগুলো আমরা আমদানি করতে হয়েছে যখন আমরা ক্রাইসিস পড়ি তেলের জন্য, ওই ক্রপগুলোতে আপনি সাপোর্ট দেন ওই সংখ্যক কৃষকদের, তারপরে আপনি আস্তে আস্তে এটাকে স্প্রেড করেন। আর আরেকটা দুর্বলতা হলো যে আমাদের মার্কেটিং চ্যানেলগুলো ইজ ভেরি পুয়ার। এখন পর্যন্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার মার্কেটিং আমাদের নাই। আমরা বলি যে আমাদের এগ্রিকালচার বেস কান্ট্রি, কিন্তু আজ পর্যন্ত দেখেন আপনার বাজার কারণ বাজার একটা কমোডিটি কিন্তু কোনো স্পেশালিস্ট ভেহিকেলে আসে না বাজারে।
সব ট্রেডিশনাল গাড়িতে করে আসতেছে, তাতে করে 20% কিন্তু তার এখানে কোয়ালিটি ডিটোরেট করতেছে, তার ড্যামেজ হচ্ছে, তার জন্য কনজিউমার লেভেলের দামটা বাড়ছে। আমি কিন্তু সরকার আজ পর্যন্ত ওই সাপোর্টটা দিতে পারি না, তাকে ট্রান্সপোর্ট সাপোর্টটা। আমরা ট্রান্সপোর্ট কস্টটা টু মাচ আমাদের বাংলাদেশে এগ্রিকালচার কমোডিটি। আমরা বলি যে বগুড়ায় 5 টাকা, ঢাকায় কেন 15 টাকা বা 20 টাকা, কারণ 1 কেজি মালের পরিবহন কষ্ট হবে 5 টাকা। তাহলে কিছু ইনফর্মাল কস্ট আছে রাস্তাঘাটে, ইনফর্মাল আপনি ইনফর্মাল বলবেন কোন চাঁদাবাজিটা মেজর কস্ট। এটা আপনি ততদিন বন্ধ করতে না পারবেন, এই খোদ পাইকারি বাজার বলেন, রিটেলার বলেন এবং ট্রান্সপোর্টে বলেন, এটা প্রায় একটা বড় টোল চার্জ আছে, টোল চার্জ। এগ্রিকালচার কোম্পানি আপনি টোল ফ্রি করে দেন, কেন করবেন না? এখন সমস্যা হচ্ছে এটা করলে বলবে যে অন্যান্য প্রোডাকশনের উপরে কিছু মিসইউজ হতে পারে, এই আশঙ্কাটা আছে। সমস্যা এখন এই সমস্যা যদি থাকে তাহলে সেটা চ্যালেঞ্জ নিতে হবে। তো আমার তো কমিউনিটি কোথেকে আসতেছে, সেই ডাটাবেস আপনি ডেভেলপ করেন। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে অনেক বেশি, কারণ আমাকে তো একটা জিনিস মনে রাখতে হবে, আপনি 18 কোটি মানুষকে আপনি কখনো আমদানি করে পারবেন না। আমরা গতবার দেখেছি যে আলুর দাম বেড়ে যাওয়াতে, পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে আমদানি করে কত কষ্ট হয়েছে। বলবেন কিনা যে আমাদের এখানে ফলন হচ্ছে, আবার বাইরে থেকে আমদানি করলে সেটা দাম কমে যাচ্ছে, সেই সূত্রটা কি? না, সেই ওই যে বললাম ডিমান্ড সাপ্লাই। আমার তো প্রোডাকশন কম ছিল, ডাটাবেস বলছে যে 35 লক্ষ টন পেঁয়াজ হয়েছে, কিন্তু আমার তো ডিমান্ড 30 লক্ষ টন, তাহলে আমার পেঁয়াজ গেল কোথায়? তাহলে কেন ক্রাইসিস হলো? সুতরাং আমাদের টেন্ডেন্সি হয়ে গেল যে আমি মনে করি আমার টেনুরে বেশি বাম্পার ফলন দেখাইতে হবে, আমি একটু বেশি বলি, কম হইলেও বলি যে আমার একটু বেশি হয়েছে, এই টেন্ডেন্সিতে বেরিয়েছে। আমাকে সত্যটা জানতে হবে। আমরা আবারও একটু ডক্টর আব্দুর রশিদ আপনার কাছে যেতে চাই। ডক্টর আব্দুর রশিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা আমরা আলোচনায় বলছিলাম যে একই সময়ে যাতে সবাই একই ফসল উৎপাদন না করে এবং একই উৎপাদিত ফসল যেন একই সময়ে বাজারে না আসে, সেইটা কি করে নিশ্চিত করা সম্ভব? মানে এইটা আসলে স্যারদের কথাই কিন্তু বেরিয়ে আসছে যে আমাদের মূল সমস্যাটা কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স। আমি যেটা মনে করি যে আমাদের যে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, বিবিএস বা ডিএ স্ট্যাটিস্টিক্স, মানে এদের যে ফেরাক, এইটা আপনি যদি 2030 বা 2050 দিকে চিন্তা করে যদি ফোরকাস্ট করেন প্রত্যেকটা প্রোডাক্টে, আমাদের নেসেসারি প্রোডাক্টগুলার যদি প্ল্যানিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে স্ট্রং একটা ডাটাবেস লাগে। এই স্ট্রং এবং অ্যাকুরেট ডাটাবেস ছাড়া কিন্তু আপনি প্ল্যানিং করতে পারবেন না। যখনই প্ল্যানিং করবেন এক একটা সোর্সের তথ্য এক এক রকম, তাহলে আমাকে কিন্তু প্রথমেই আমাকে কাজ করতে হবে এই ডাটা বেসটাকে ঠিক করতে, যে অ্যাকুরেট ডাটা আসলে আমাদের টোটাল প্রোডাকশনটা এক্সাক্ট কত হয়েছে, আমাদের কতটা ইম্পোর্ট হয়েছে, এই যে তথ্যগুলো, এটার ভিতরে কিন্তু ফার ভেরিয়েশন আছে, যেগুলোকে আমাদের মনে হয় যে প্রথমে এখানে কাজ করে তারপরে প্ল্যানিংটা যদি করা যায় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটাকে আপনি যে প্ল্যানিংটা করবে এটা আমার মনে হয় যে এইটা হচ্ছে না, মানে এটা কারা করবে? এটা সরকারের তো, এটা তো অবশ্যই, কারণ গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, বিবিএসটা যারা, এখানে যেটা হয় এটা আনঅফিশিয়ালি বলি, আসলে যে ধরনের স্যাম্পলিং করে তথ্যগুলো নেওয়া হয়, আমার মনে হয় যে ওই স্যাম্পলিং টেকনিকেই পদ্ধতিগত কোনো ত্রুটি আছে বলে আপনি মনে করছেন? অবশ্যই ত্রুটি এখনো সেই 20 বছর আগের পদ্ধতিতে আপনি ডাটা কালেকশন করছেন, কিন্তু এভরি ইয়ার আমাদের ফার্মিং কমিউনিটি চেঞ্জ হচ্ছে, থেকে আমাদেরকে বের হইতে হবে, এবং এখানে প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আসলে স্ট্যান্ড করতে হবে। আদারওয়াইজ আপনার তথ্য ঠিক না থাকলে কিন্তু আপনি কোনো প্ল্যানিং গভর্নমেন্টটা হবে এবং এই ভারসাম্যহীনতা আসলে দূর করা যাবে না বলে মনে করছি। দূর করা যাবে না, এটা হলো মূল মেসেজ। আমরা বলছিলাম যে বারবার যে আপনি এক্সচেঞ্জ সার্ভিসটাকে আপনি ডিজিটাইজ করতে হবে, সব কৃষককে আপনি ডিজিটাইজ সিস্টেমে আনতে হবে, কোন কৃষকের কি পরিমাণ কত শতাংশ জমি আছে, কোন সিজনে সে কি ফসল করে, সেটা তার ইনপুট করলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখেন এই দেশের প্রাইম সেক্টর হলো এগ্রিকালচার, সেখানে কোনো সংস্কার হয়নি। আমার প্রতিষ্ঠানগুলো, গবেষণার প্রতিষ্ঠানগুলো কি সমস্যা, প্রাইভেট সেক্টরে কি সমস্যা, কি কারণে আমার কৃষক সাফার করছে, এটা তো একটা আজকের যে ট্রান্সফরমেশন এগ্রিকালচার, এটা তো বুঝতে হবে আপনাকে। সেখানে আমরা যে আশাটা করেছিলাম, বোঝে এরকম পণ্ডিত লোক অনেকে আছেন, কিন্তু তারা এই কৃষিটাকে গুরুত্ব দেয় না। এটা কিন্তু এই বর্তমান সরকারের কাছে আমাদের আশা না, আমাদের আশা ছিল যে এই সরকার কৃষিটাকে আরো বেশি প্রায়োরিটি দেবেন, এবং এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আপনি আমার মতো দেশের খাদ্য আমদানি করার চিন্তা করতে হতো না। মানে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, মানে কৃষি কমিশন একটা গঠন করে, অন্যান্য ক্ষেত্রে হয়েছে, এখানে একটা টাস্ক ফোর্স। শুধু এটা না, আপনার ইভেন দেখেন যে এগ্রিকালচার সেক্টরের জন্য একটা আলাদা করে একটা অ্যাডভাইজার হাসপাতাল দেওয়া হয়নি। আমরা বারবার বলেছি যে এটা একটা হিউজ সেক্টর, এখানে প্রায় 20-25টা প্রতিষ্ঠান আছে সরকারি, এখানে কয়েক হাজার প্রাইভেট সেক্টর কাজ করছে, তাদের সমন্বয় করার জন্য, তাদের মাঠের সমস্যাগুলো, আপনি জিনিসপত্রের দাম বাড়লে হইচই করছেন, কিন্তু সমস্যাগুলো তো চিহ্নিত করতে হবে। আবার অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে আসতে চাই, কৃষক যখন উৎপাদনটা করে আমরা দেখি যে ভোক্তার কাজ পর্যন্ত আসতে অনেকগুলো
আপনার মধ্যস্বত্বভোগী থাকে। এবং আপনি যদি দেখেন, আপনি চালের কথাটিও বললেন, আলুর কথাটিও বললেন। আলুর ক্ষেত্রে কোল্ড রোস্টের মালিকদের এক ধরনের সিন্ডিকেশন আছে, চালের ক্ষেত্রে চাল মিল মালিকদের এক ধরনের সিন্ডিকেশন আছে। তো এইগুলো আসলে আপনার টেকসই সমাধান। দেখেন, সিন্ডিকেটটা আছে এবং সিন্ডিকেটটা অলক্ষ্যে কাজ করে যায়। আপনি যদি বলেন যে আমি সিন্ডিকেটটাকে টাচ করব, আপনি করতে পারবেন না, কিন্তু অলক্ষ্যে এটা কাজ করে যাচ্ছে। কাজে সিন্ডিকেট আছে। এখন এই সিন্ডিকেটকে যদি ভাঙতে হয়, তাহলে সরকারের এখানে খুব বড় রোল প্লে করা দরকার। চালের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে সিন্ডিকেটের কারণে চালের দাম এত বাড়ছে। এখন চালের দাম যদি স্বাভাবিক রাখতে হয়, তাহলে গভর্নমেন্টকে এখানে খুব বড় করে হস্তক্ষেপ করতে হবে। গভর্নমেন্ট কিভাবে হস্তক্ষেপ করবে? চালের যেই গোদাম এবং চাল যে সংরক্ষণ করে, আমাদের ব্যবসায়ীরা প্রায় 1 কোটি টন চাল সংরক্ষণ করে, মজুদ রাখে, আর সরকারের কাছে মজুদের পরিমাণ মাত্র 22 লাখ টন। 22 লাখ তো অপটিমাম, কিন্তু কখনোই 15-16 টনের বেশি থাকে না। 15-16 লাখ টনের বেশি হয় না। যদি প্রোডাকশনের শর্টফল থাকে, অবশ্যই আপনাকে বাইরে থেকে আমদানি করতে হবে, আর উদ্বৃত্ত হলে, এবং উদ্বৃত্ত হলে প্রোডাকশন দিতে হবে। আচ্ছা, প্রোডাকশন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা কোনোটাই করতে পারছেন না। তারপরে যখন একটা ক্রাইসিস অবস্থা থাকে, তখন কিন্তু সিন্ডিকেট খুব ইফেক্টিভলি কাজ করতে পারে এবং তখন তারা দাম বাড়ায়। কিন্তু সরকারের হাতে যদি পর্যাপ্ত ম্যাটেরিয়াল না থাকে এবং বাজারে যদি ইফেক্টিভলি এই বিষয়টা আসলে এর ভিত্তিতে সমাধানের বিষয় একেবারেই না। গত যদি আপনি 15 বছরের ফিগার দেখেন, গভর্নমেন্ট কখনো 50% প্রকিউরমেন্ট করতে পারে না, কিন্তু একই বলেছে তারা কেন নেবে। আমরা বারবার বলেছি যে, এবং কৃষিমন্ত্রী একসময় বলেছিলেন যে আমরা বছরের প্রয়োজনে 50 লক্ষ টন ধান সংগ্রহ করব। ভারতে ইভেন পশ্চিমবঙ্গে 20% অফ রাইস প্রোডাকশন তারা প্রকিউর করতে পারে, আমরা সেখানে 2% প্রকিউর করতে পারি না। তাহলে আপনি কিভাবে মার্কেট প্লে করবেন? ধানের দাম আপনি কিভাবে বাড়ান? কৃষকরা কিভাবে বেনিফিট দেবেন? আমরা বলছি 20% না হোক, অ্যাটলিস্ট 5% যদি আপনি সিজনে প্রকিউর করতেন, তাহলে তো ওই সিজনে 1 মাস কৃষক একটু বেটার প্রাইস পাইতো। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই, সেটি হচ্ছে আগামী বছর যাতে কৃষকদের যে উৎপাদন সেটি ব্যাহত না হয়, এবং সেই জন্য রাষ্ট্রীয়ভাবে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটি একটি বিষয়। মানে আমাদেরকে যদি সেই ধসটা ঠেকাতে হয়, তাহলে আগাম পদক্ষেপগুলো কি? আগাম পদক্ষেপ হলো একটাই, মানে কৃষকের ডিমান্ড একটাই হলো, তারা কোয়ালিটি সিড চায়, কোয়ালিটি ফার্টিলাইজার চায় অ্যাট রিজনেবল প্রাইস ইন টাইম। তখন তারা মাঠে নামবে। সুতরাং প্রাইসটি ওঠানামা করলে যে তারা খুব ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, কিন্তু অত বেশি আবার ক্ষতিগ্রস্ত হয় না। কিছু কিছু মার্জিনাল ফার্মার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এভারেজ ফার্মাররা কিন্তু বেনিফিটেড এগ্রিকালচারে। এই সবজি যারা করেছেন এবার, আমি নিজেও করে দেখেছি, কিছুতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুতে আবার লাভ হয়। যারা লাভে লোকসানে সেটা একটা যারা টমেটো 15 দিন আগে বিক্রি করেছে, তারা প্রতি ক্রেট 350 টাকা বিক্রি করেছে, আর গতকাল বাজারে গেছে 200 টাকা। সো এই 150 টাকায় তার প্রফিট ছিল, যেটা এখন সে পাচ্ছে না। সুতরাং এটা এই বছর কমে যাওয়ার আরেকটা বড় কারণ হলো রমজান মাস আসছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে স্কুল কলেজগুলো 1 মাসের জন্য বন্ধ হয়ে গেছে, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, বাজারে ডিমান্ড আলুর এবং টমেটোর কমে গেছে, তারা কিন্তু ভালো দাম পায় নাই। হয়তো তারা জানে যে অনেকগুলো বিষয় আছে। আমরা একটু ডক্টর আব্দুর রশিদ আপনার কাছে একটু শুনতে চাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, যে ভারসাম্যপূর্ণ কৃষি উৎপাদন এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আসলে কার কি করণীয় আছে, এবং সেইটা আসলে কিভাবে নিশ্চিত করতে এখন এই যে প্রাইস নিয়ে যেটা বলেন, আসলে আমাদের দেশে ছাড়ারা বলেছেন, আমাদের দেশের চাষিরা কিন্তু ম্যাক্সিমামই হলো প্রান্তিক চাষি। তাদের কিন্তু যে আপনারা যেটা বলছেন যে এবার প্রাইস কম বিধায় সামনের বারে একটা ডিজাস্টার হতে পারে, আসলে বিষয়টা ওরকম না। কারণ তাদের কিন্তু অল্টারনেট অপশন নাই, তারা কিন্তু এটা করবেই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা। তো যেটা হলো যে আসলে স্যার বলেছেন যে কোয়ালিটি সিড এবং যে ইনপুট গুলা, এটা টাইমলি তাদের কাছে আসলে পৌঁছানো, এবং সেটার কিন্তু করণীয় একমাত্র গভর্নমেন্টের ইনিশিয়েশন, এবং সেটার জন্য একটা সংস্থাই আছে আমাদের এগ্রিকালচার এক্সটেনশন, তাদের মাধ্যমে কৃষকদের এই সাপোর্ট গুলা বা এই ধরনের এনশিওর গুলা তাদেরকে করতে হবে। তাহলে দেখবেন যে এই যে ভারসাম্য অটোমেটিক্যালি আসবে। আমি যেটা প্রথমেই বলছি যে এদের কিন্তু অল্টারনেট অপশন খুব কম, লিমিটেড। এখানে আরেকটা বিষয় কিন্তু এখানে আছে, যেটা চাতাল মালিকরা করে, যারা এই ডোমিনেট করে, এই এরা কি করে, এদের তো একটা মানে সিলিং আছে যে আপনি চাতালে এত টনের বেশি চাল বা ধান থাকতে পারবে না, পারচেস করতে পারবে না। তারা কি করে, চাষিদেরকে তারা কিন্তু জিম্মি করে চাষিদের কাছ থেকে কিনে চাষিদের ঘরেই কিন্তু এই ধানগুলো রেখে দেয়, যেটা আপনি কিন্তু ধরতে পারবেন না। চাতাল মালিকে যায়, চাতালের যায়, তাদের যে গোডাউন দেখবেন যে লিমিটেশন দেওয়া আছে ওইটুক আছে, কিন্তু বাদ বাকিগুলা তারা কিন্তু চাষিদের ঘরে রেখেছে। এই যে তাদের একটা সিন্ডিকেট, এটা কিন্তু ওপেন সিন্ডিকেট, এটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানে। তাহলে এটা করণীয় কি? আমরা যে এই যে
গবেষণা করে ফাইন্ড আউট করে দিচ্ছি, এটার ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব যার, তাকেই এগিয়ে আসতে হবে। নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, শেষ মন্তব্য একদম সংক্ষেপে যদি না, আমি যেটা বলতে চাই যে ডক্টর রশিদ যেটা বলল যে আসলে একটা মিনিমাম জমি এরা হয়তো চাষ করবে, আপনার প্রাইস যাই হোক, কিন্তু মিনিমাম তার খোরাকের জন্য, তার নিজের প্রয়োজনে, ফ্যামিলির প্রয়োজনে সে মিনিমাম জমি করবে। কিন্তু যদি বাড়তি করতে যায় তখন প্রাইস ইনসেন্টিভ দরকার হবে, যেখানে প্রাইস ইনসেন্টিভ আছে সেখানে জমির উৎপাদন বাড়াবে। আমরা এটা জেনে শুনে আমরা যদি উৎপাদনটাকে স্টেবল করতে চাই তাহলে তাকে প্রাইসটা এনশিওর করতে হবে, আগাম প্রাইসটা ডিক্লেয়ার করতে হবে যে তুমি যদি উৎপাদন করো, বেশি উৎপাদন হয়, তোমার ঠক হবে না, তো প্রাইস পড়ে যাবে না, আমরা তোমাকে একটা মিনিমাম থ্রেশহোল্ড প্রাইস এটা তোমাদের জন্য নিশ্চিত করছি। এইটা নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে বাজারটাকে স্টেবল করার জন্য সিন্ডিকেট যেটা আছে যত বেশি সম্ভব হস্তক্ষেপের মাধ্যমে সিন্ডিকেটটাকে নিষ্ক্রিয় করতে হবে। জি, আপনাদের সকলকে একটা শুধু শেষ কথা বলতে চাই, একটা শুধু উদাহরণ দেখেন প্রাইসের কারণে কিভাবে প্রোডাকশন বাড়ে। আপনার ভুট্টা লাস্ট 5 ইয়ার্স আমাদের প্রোডাকশন ডাবল হয়েছে, বিকজ স্টেবল প্রাইস থাকার কারণে কৃষকদের বিক্রিটা গ্যারান্টেড। সুতরাং ভুট্টা যদি প্রোডাকশন স্মুথলি বাড়তে পারে, বাকিগুলোর ক্ষেত্রে সেই জিনিসটা সম্ভব। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। জানিয়ে রাখছি, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে RTV আপনাদের জন্য 8 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে। ফলে আগামী সপ্তাহে উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানটি সম্প্রচার হবে না, দেখা হবে তার পরের সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।